নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সবাইকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাইলাম আমরা দাদাবাবুরে। আমরা পয়লা দাদাবাবুর পরিচয় জানি। নমস্কার, আমার নাম মোজাম্মেল আবেদিন। আমি টিম লিডার ইনকুবেশন ম্যানেজার ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব র্যাম। শুনলাম দাদাবাবুর পরিচয়। আমরা আজকে দাদাবাবু থেকে জানবো দাদাবাবু আমরা কিতা লই আজকে আসলো আমরা উপহার দিতেছি। এটা হলো আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা সরকারের একটা স্কিম, যেটা র্যাম প্রকল্প, রেইজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্স। এটার আন্ডারে 2 বছর জন্য একটা স্কিম স্টার্ট হয়েছে, যেটার নাম ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব। স্কিমের নামের মধ্যে যে আছে ত্রিপুরার এন্টারপ্রাইজ ডেভেলপ করা হবে। এটার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি বা ছোট সে শিল্প আছে। ফুড প্রসেসিং হতে পারে, শিল্প হতে পারে, তাঁত শিল্প, হস্তশিল্প বা কোনো কারিগর হতে পারে। তাদের যেগুলো জিনিসপত্র আছে, এটাকে কিভাবে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারি এবং বিভিন্ন মার্কেটের সাথে লিঙ্ক করতে পারি, বা অনলাইন মার্কেটের মাধ্যমে ওদেরকে সেল কিভাবে আমরা বৃদ্ধি করে দিতে পারি, এটার জন্য এই স্কিমটা। 2 বছরের এই প্রকল্পের মধ্যে এই আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টের বিভিন্ন সাব ডিভিশন, ব্লক লেভেলে আমাদের জোনাল কোঅর্ডিনেটররা আছে। ওরা গিয়ে আইডেন্টিফাই করবে কোন কোন এমএসএমইর মধ্যে যে যাদের হেল্প লাগে। এভাবে কন্টিনিউয়াসলি আমরা 2 বছরের জন্য ওই এমএসএমই গুলাকে স্ট্যান্ডার্ডাইজেশন বা ওদের প্রোডাক্টগুলাকে মার্কেটে সেল করার জন্য যা যা মানে প্রয়োজন লাগে, বা মার্কেটে বিভিন্ন মার্কেটিং করার জন্য যেভাবে প্যাকেজিং এর দরকার পড়ে, অনলাইন যে ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়াও যে জেম পোর্টাল আছে, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা ওএনডিসি, গভর্নমেন্ট মার্কেটিং প্লেস, যেটার মাধ্যমে ওরা সেল করতে পারে। আর এই সেল করার জন্য যে লাইসেন্সিং লাগবে বা যা রেজিস্ট্রেশন লাগবে, বা এটার মাধ্যমে যদি কোনো লোনের প্রয়োজন পড়ে ওদের, কোনো সাবসিডাইজ কোনো স্কিমের মাধ্যমে ওরা যদি এলিজিবল থাকে, এটার জন্য আমরা হেল্প করি। আচ্ছা দাবু ফাইলা কিন্তু তো খুবই ভালো আমরা লাগিয়া, কিন্তু ফাইলা আমি আপনার কাছে জানতে চাই এখানটা তো যে কোনো ইন্ডিভিজুয়াল একজনও করতে পারবা। হ্যাঁ, যে কোনো ইন্ডিভিজুয়াল সোল প্রপার্টিশিপ কোনো এমএসএমই করতে পারে, বা কোনো পার্টনারশিপ ফার্মও করতে পারে, বা এলএলপি যাকে আমরা বলি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, বা এসএসজি, বা ফেডারেশন, কোঅপারেটিভ সোসাইটি, বা যে কোনো ইন্ডিভিজুয়াল যার বিজনেস আছে, বা নতুন কোনো এন্টারপ্রেনিউর, কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা কোনো বিজনেস বা স্টার্ট আপ করতে যায়, তাদের জন্য এই প্রকল্পটা। আচ্ছা, তো ধরুন একজন আমি ফয়লান লইতাম এই কাজটা শুরু করতাম, আমি ফয়লা কিলা করব? একদম স্টার্টিং থেকে যদি করতে চান, মনে করেন এখন পর্যন্ত আপনার কোনো বিজনেস নেই, আপনি একদম জিরো থেকে স্টার্ট করবেন, তাহলে যে আপনার আইডিয়াটা আছে, আইডিয়াটা প্রথম আমরা অ্যানালাইজ করব। আমাদের যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটররা আছে, জোনাল কোঅর্ডিনেটররা আছে, তার উপরে এমএসএমই স্পেশালিস্টরা আছে, এন্টারপ্রেনিউর স্পেশালিস্ট আছে। আমরা সবাই অ্যানালাইজ করব আইডিয়াটা কি আসলে করা যাবে কিনা না, আর যিনি করতে চান ওনার মধ্যে কনফিডেন্সটা কতটুকু আছে, বা উনি এটা নিয়ে কি আসলে কাজ করতে চান না কোনো শুধুমাত্র স্কিম বা লোনের কোনো বেনিফিটের জন্য করতে চান। কারোর যদি সত্যিকারে কোনো ইন্টারেস্ট থাকে এটা নিয়ে আগে যাবেন, বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করবেন, বা আগামী দিনে উনি মানে কোনো জব বা চাকরি না খুঁজে উনি নিজে জব প্রোভাইড করবেন, এভাবে যদি উনার নিজে উদ্যোক্তা থাকে বা করার ইচ্ছা থাকে, আর উনার প্রোডাক্টটার মধ্যে এই ক্যাপাসিটি থাকে, যদি আমরা ইনকিউবেশন যাকে বলি, আমরা যদি সাপোর্ট দেই উনাকে, উনি গ্রোথ করতে পারবেন। নিশ্চয়ই আমরা দেখব বিষয়টা, বা ওনার যা যা লাগে, কোথা থেকে র মেটেরিয়াল আনতে লাগে, বা কিভাবে প্রসেসিং করতে হবে, বা কোনো মেশিনারিজের যদি প্রয়োজন হয়, তারপরে এটা বানানোর জন্য যা যা লাইসেন্সিং এর প্রয়োজন। তো আপনার এটা শুনলাম, কিন্তু কাগজপত্র? হ্যাঁ, কাগজপত্র লাগবে। আমাদের ভারতবর্ষে যে কোনো বিজনেস স্টার্ট করতে হলে প্রথম লাগে ট্রেড লাইসেন্স। এটা যদি কোনো শহরাঞ্চলে থাকে, হয়তো বা মিউনিসিপ্যালিটি, বা মনে করেন কোনো এডিসি এরিয়ার আন্ডারে থাকলে সাবজোনাল থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আমাদের দফতরের রেজিস্ট্রেশন যেটা উদ্যম, সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা যদি থাকে তাহলে ভালো, না হলে আমরা নিজেই মানে করে দেব বা করতে সাহায্য করব। যদি কোনো খাদ্যর বিজনেসের সাথে জড়িত থাকেন, কোনো ফুড প্রসেসিং, এটার জন্য কিন্তু এই স্কিমের আওতায় তারাও আছে। এটার জন্য আরেকটা এফএসএসআই রেজিস্ট্রেশন যাকে বলে বাবু ইকানটা লিয়া যে পেরেশানি পড়ছি বুঝছেনি, একজনে কইন 100 টাকা লাগে, একজনে কইন 1200 টাকা লাগে, একজনে কইন 2500 টাকা লাগে, একজনে কইন এটা ইনকামের উপরে লাগে। এই যে এফএসএসআই, এফএসএসআই ও
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ফুড লাইসেন্স না, এটা অ্যাকচুয়ালি লাইসেন্স না, এটা এফএসএসআই রেজিস্ট্রেশন বলি আমরা। এটা আচ্ছা। 1 বছরের জন্য 100 টাকা, 2 বছর হলে 200, 300 এভাবে বাৎসরিক আয়। এটা রেজিস্ট্রেশনটা কম্পালসারি। আর পরবর্তী লাইসেন্সিং এর সময় আলাদা ফিস হতে পারে, কোন সেক্টরে উনি কাজ করছেন, এটা যখন বিজনেসটা বড় হবে। এটা এই স্টার্টিং ক্ষেত্রে বা ছোট বিজনেসের জন্য শুধু রেজিস্ট্রেশন যথেষ্ট। আর রেজিস্ট্রেশন বছরিক 100 টাকা। এটা অনলাইন যে কোনো কেউ নিজেও অ্যাপ্লাই করতে পারে, বা কোনো সাইবার ক্যাফে বা কেউ যদি কোনো এসএসজি গ্রুপের সাথে জড়িত থাকে, ওদের যে ব্যাংক সখীরা আছে ওরার মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারে। বাৎসরিক 100 টাকা রেজিস্ট্রেশন ফিটা। আচ্ছা, ও তো দাবু পরিষ্কার হয়ে গেলাম গিয়া। তখন আমরা মনের মাঝে যেটা আছিল একবারে পয়লা শেষ হয়ে গেল গিয়া। হ্যাঁ আগে আমার উদ্যম রেজিস্ট্রেশন করা লাগবে। হ্যাঁ, উদ্যম রেজিস্ট্রেশনটা কিন্তু পুরোপুরি ফ্রি দপ্তর থেকে, এটার জন্য কোনো টাকা লাগে না। আচ্ছা, পয়লা হইলো উদ্যম রেজিস্ট্রেশন করতাম, একটা ট্রেড লাইসেন্স লাগবে। এর বাদে আমার ওই এফএসআই যদি ফুড বিজনেসের সাথে জড়িত থাকে, অন্য বিজনেস লাগবে না। এটা যদি খাদ্যর বিজনেস, ফুড প্রসেসিং, গেল তিনটা আমার দরকার। এইবার যদি ফুডর হয়, তার বাদে যদি আমার কিতা হইলা ওটা যদি বেশি দিনের হয়, এটা দেখেন আপনার উপরে, আপনি কতদিনের জন্য নিতে চান। স্টার্টিং এ ধরুন আপনার বিজনেস যত সময় পর্যন্ত গ্রোথ হচ্ছে না বা একদম স্টার্টিং এ, তা আপনার ইনভেস্টমেন্টটা যত সেফলি করা যায় বা যতটুকু মনে করেন আপনার কাজে আসে অতটুকু করা দরকার। তাই স্টার্টিং এ মনে করেন আপনারা 2 বছর 5 বছর না নিয়ে শুধু 1 বছরের জন্য যদি নেন, মাত্র 100 টাকা লাগবে। পরবর্তী সময় 1 বছরে আপনারা যতটুকু বিজনেস করে গ্রোথ করতে পারেন, 1 বছরে আপনারা একটা বুঝতে পারবেন, বা আমাদের যারা ভাই বোনেরা স্টার্ট করছেন বিজনেস, ওরা বুঝতে পারবে এই বিজনেসে কি আসলে পটেনশিয়াল আছে কিনা না, মার্কেটে কতটুকু রেসপন্স আছে কিনা না, ওরা আসলেই এই বিজনেসটা করে লাভবান হচ্ছেন কিনা না। তাহলে মনে করেন নেক্সটে আবার বাড়াতে পারেন বা লং ডিউরেশনের জন্য করতে পারেন। তো আপনারা শুনলা, কারণ আমি এখানটা বালা করিয়া দাবুর কাছে খালি প্রশ্ন রাখলাম, কারণ হইছে আমরা ওখানের যে মরশুম আইছে, কত ফল, কত ধরনের আমরা কৃষকের বাইয়ের গড় বইনের গড় কতটা নষ্ট হইয়া যায়। ও ফুডের কথা হইতে আমি আগ্রহ হইলাম, যাতে আমরা মহিলারা গড়ের কোনটা ফসল যাতে নষ্ট হয় না। দাবুর তো আমরা জানতাম পারবো। একদম ঠিক বলেছেন। এই স্কিমের মধ্যে আরেকটা স্কিম যেটা পিএমএফএমই, যেটা ফুড প্রসেসিং এর জন্য গভর্নমেন্টের সাবসিডাইজড লোন দেওয়া হয় 35%। আমাদের যারা ফল ফসল নষ্ট হয়ে যায় বা অনেক সিজনে অনেক বেশি প্রোডাকশন হয়, আমরা যদি বাজারে যাই সিজনের সময় দেখবো সবজিটা নষ্ট হচ্ছে, তো এটা যদি ড্রাই করে বা ডিহাইড্রেট করে প্যাকেজিং করে ভালো ব্র্যান্ডিং করা যায়, এটাকেও কিন্তু মার্কেটে ভালো প্রাইসে সেল করা যাবে। যে আমাদের অঞ্চলের যে ব্ল্যাক রাইস আছে আমাদের দামছড়া অঞ্চলের, বা আমাদের এখানে যে বার্ড আই চিলি, কুকমরিচ, এটা অর্গানিক ভাবে আমাদের জুম চাষি ভাই বোনেরা করতে থাকে। আমরা এখান থেকে অনেক এফপিওর মাধ্যমে তারা অনেক জায়গাতে সেলও করছে বা প্যাকেজিং ব্র্যান্ডিং করছে। বিগত দিনে আমরা অনেক অনুষ্ঠান করেছি প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে উদ্যম সমাগম। আমাদের যারা উদ্যমী ভাই বোনেরা আছে তারা নিজের প্রোডাক্ট নিয়ে এসেছে। আগামী দিনে আমরা মার্কেটিং এর জন্য ওদেরকে বিভিন্ন যে বায়াররা আছে বা ইনস্টিটিউশনাল বায়ার আছে বা হোলসেলার আছে, ওদের সাথে আমরা জড়িত করার চেষ্টা করে দেব, এবং অনলাইনের মাধ্যমে ওরা সেল করতে পারে। যে জিনিসটা মানে এগ্রিকালচারাল প্রডিউস, ফ্রুট হতে পারে বা ভেজিটেবল হতে পারে, যেটা সিজনে অনেক বেশি প্রোডাকশন হয়, আর যেটা নির্দিষ্ট আমরা প্রসেসিং বা স্টোরেজ ক্যাপাসিটি না থাকার কারণে ওয়েস্ট হয়ে যায়, এটা যদি আমরা এই স্কিমের মাধ্যমে যদি আমরা কোনো মেশিনারিজ বসিয়ে কোনো নতুন বিজনেস যদি কেউ স্টার্ট করে বা যাদের এক্সিস্টিং আছে, ভালোভাবে ওই সিজনাল র ম্যাটেরিয়ালসকে যদি ভালোভাবে প্যাকেজিং করে প্রোডাক্টটাকে কোনো মার্কেটিং করতে পারে, এমন এমন জিনিস আছে শুধু আমাদের অঞ্চলে পাওয়া যায়, ওটা অন্য জায়গাতে নেই, তো ওই জায়গার মধ্যে ভালো প্রাইসে বিক্রি করতে পারে। যেমন একটা উদাহরণ দেই, আমাদের রাজ্যের কুইন পাইনাপেল, এটা কিন্তু জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ। এটা অন্য কোনো জায়গার পৃথিবীর মধ্যে এই মানে যে কোয়ালিটিটা আছে এইভাবে পাওয়া যায়। সিজনে আমাদের এখান থেকে এখন বিদেশেও পর্যন্ত যায়। আমাদেরই একজন এন্টারপ্রেনিউর আছে যে যিনি স্টার্ট করেছেন খোয়াই জেলার মধ্যে ড্রাই পাইনাপেল। উনি কি করেন, ডিহাইড্রেট করেন। ডিহাইড্রেটার ওনার একটা মেশিন আছে, ওটাকে ডিহাইড্রেট করে সিজনে ওটাকে প্যাকেজিং করে মানে বেশি দিন পর্যন্ত ওটা লাস্টিং করে উনি ভালো দামে বিক্রি করতে পারছেন। যেটা ওয়েস্ট হয়ে যায় এটাকে ভ্যালু এডিশন বলি আমরা। হ্যাঁ, ইয়েটা
হ্যাঁ, বাকলা ফেলাই বাকলা এটাকে ফেলে প্রসেসিং যেভাবে করে, ডিহাইড্রেটার মেশিন থাকে, এটা কি করে ময়েশ্চার কন্টেন্টটা কমিয়ে দেয়, মানে জলের পরিমাণটা ফল থেকে বা সবজি থেকে সরিয়ে দেয়। তাহলে যে জিনিসটা মনে করেন 1 মাস 2 মাস যায়, এটা 3 মাস 4 মাস মানে বেশি দিন লাস্টিং করে। এই তো জিনিস দাবিটা সুন্দর করিয়া প্যাকেট করলে বহুত কিনবা। হ্যাঁ, এটা উনি ভালো করে সেল করতে পারছেন। আর এটাকে যদি কোল্ড চেইন যদি মেনটেন করা যায় বা কোল্ড স্টোরেজ স্ট্রাকচারের মধ্যে রাখা যায়, যে জায়গাতে মনে করেন একটা আপেল বা একটা আনারস রাখলে অনেকটা জায়গা চলে যাবে ফ্রিজের মধ্যে, এটা যদি ডিহাইড্রেট করে প্যাকেজিং করে রাখা যায় আরো বেশি দিন লাস্টিং করে। তো এটার মধ্যে বিভিন্ন প্রিজারভেটিভ ইউজ করা যায়, ফুড গ্রেড প্রিজারভেটিভ, যেটা বেশি দিন মানে লাস্টিং করে বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না। তো এটা নির্দিষ্ট ওই প্রিজারভেটিভটা যদি দিয়ে ইউজ করে অনেকদিন লাস্টিং করবে বা অনেকদিন উনি অনেক ইনকাম করতে পারবেন। তো দাবু সবের আগে আমরা চেষ্টাটা বড় জরুরি। একদম বল। কারণ হচ্ছে আমি বইয়া তাকিয়া আর কি কোনটা করতাম পারলাম না, কোনটা করতাম পারলাম না, কিন্তু কোনটা হইতো না। হ্যাঁ এর বাদে যদি আমি এখানটা ধরি তো ওখানে তো অভিজ্ঞতা তো আইব। হ্যাঁ, ঠিক করা বলেছেন। না করা এখানটা পরের ব্যাপার। হ্যাঁ, আর এটার জন্য সব ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সরকারের বিভিন্ন স্কিম রয়েছে। যেমন ফুড প্রসেসিং এর জন্য আমি একটা যখন বললাম PMFME, আচ্ছা প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, আচ্ছা যেটার মধ্যে সাবসিডি মিলে 35% পর্যন্ত, 10 আচ্ছা লাখ পর্যন্ত ভর্তুকি সরকার দেয়। ঠিক আচ্ছা এইভাবে PMEGP আছে, PM বিশ্বকর্মা আছে, PM সোনাদি টিপস পলিসি আছে, স্টার্টআপ পলিসি আছে ত্রিপুরা। বিভিন্ন এই MSMEর জন্য বা ক্ষুদ্র মাঝারি যারা বিজনেসম্যান আছে তাদের নতুন স্টার্ট করার জন্য বা যারা বিজনেসটা করছে তাদের বিজনেসটাকে বড় করার জন্য সরকারের বিভিন্ন ভর্তুকিমূলক ঋণ রয়েছে হুম, বা ট্রেনিং রয়েছে বা মার্কেটিং লিঙ্কের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মিট হয়ে থাকে। রেগুলার কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট ট্রাই করছে যে ওদেরকে মার্কেটের সাথে জড়িত করে দেওয়ার, ওরাকে নিজের আত্মনির্ভর করার জন্য। আর আরেকটা যেটা ভোকাল ফর লোকাল, আমাদের লোকাল প্রোডাক্টটাকে কিভাবে আমরা মার্কেটিং করে অন্য জায়গাতে পৌঁছতে পারি এবং আমরা নিজে স্বাবলম্বী হয়ে আরো 4 জনকে কিভাবে কাজ দিতে পারি, এই লক্ষ্যে আমাদের এই স্কিমটা রয়েছে। তো দাবু এখানটা তো খুব ভালো, খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই জিনিসটা। হ্যাঁ আর এখানে যেহেতু আমাদের সরকারের সাহায্য দেয়, হ্যাঁ, যেমন আমি যদি পয়লা কাজ শুরু করি তো এখানে আমাদের সরকারে কিতা কিতা সাহায্য দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কি বিজনেস করতে চান। যেমন আমরা যদি প্রথম একটা বিজনেস স্টার্ট করতে যাই, আমরা লোন নিতে যাই, ব্যাংকে কোলাটেরাল বলে কোনো একটা জিনিস বন্ধক দিতে হয়, হয় জমি বা কোনো গ্যারেন্টার লাগবে চাকরিয়ান বা, কিন্তু এইসব বিজনেসের ক্ষেত্রে 10 লাখ পর্যন্ত এই গ্যারেন্টিটা দফতর দেয়, যেটা CGTSME এর মধ্যে কভার হয়। এই আচ্ছা গ্যারেন্টিটা প্রথম দিকে যদি নতুন স্টার্ট করতে চায় তাহলে এই মানে সরকারের দফতর থেকে তো গ্যারেন্টিটা দাবু দেওয়া হয়। এখানে যে কেউ গেলেও পাইবেন, ভারতবর্ষের নাগরিক 18 বছরের উপরে যে করতে চায় করতে পারবে। গেলে পাইব। হ্যাঁ, পাবে। এটা আচ্ছা আমাদের যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার রয়েছে সব জেলার মধ্যে, হুম, আমাদের 59 জেলার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার রয়েছে কৈলাসহর আচ্ছা ITI এর অপোজিটে। এখানে গেলে সরাসরি আমাদের জেনারেল ম্যানেজার স্যারের সাথে যোগাযোগ করতে পারেন বা এখানের মাধ্যমে আমাদের সাথে বা শিল্প বাণিজ্য দপ্তরের বিভিন্ন স্কিমের ব্যাপারে দাবু জানতে এখান পারবে। দালা করি। এই যে আপনার আমার কথা তো আমার সকল ভাই বোনরা শুনরা, হ্যাঁ ধরুন নর্ত যারা আছেন তারাও শুনরা, হ্যাঁ, উনকুটিরেরাও শুনরা, তো নর্তরেরা উনকুটিতেই ওখানটা করতে পারবানি। ওদের ডিস্ট্রিক্টে ওদের ডিস্ট্রিক্ট আছে ইন্ডাস্ট্রি সেন্টার রয়েছে, আমাদের সবটি রাজ্যের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার রয়েছে। আচ্ছা, যেমন ও ধর্মনগরেরা ধর্মনগরীও করবো। হ্যাঁ, ওদের রাজবাড়ি রোডে ওদের অফিসটা, ওদের আচ্ছা ডিস্ট্রিক্টের ওখানে করতে পারে। আচ্ছা আমাদের ধলাই জেলাতে রয়েছে ডিএম অফিসে, খোয়াই জেলাতে রয়েছে ITI এর যে প্রিন্সিপাল স্যার উনি বা ITI কলেজের ভিতরে রয়েছে, বা সব জেলার মধ্যে DIC আছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার। ওইখান থেকে গিয়ে ওরা নিজেরা নিজের ডিস্ট্রিক্টের মধ্যে কাজ স্টার্ট করতে পারে এবং ওই স্কিমের ব্যাপারে জানতে পারে এবং স্কিমটা উপভোগ করতে পারে। আচ্ছা তো আমি কান্তায় একলাই করিলেনও ভাইমুনি না বাদ হয়ে যাই গিয়া। না, বাদ হবেন না। এটা কোনো কারণে, টেকনিক্যাল কারণে যদি রিজেক্ট হয়, যেমন আমরা বিগত দিনে দেখেছি, কারোর যদি মনে করেন আগের দিনে লোন নিয়েছে, হুম নিয়ে সময় মতো ঋণটা শোধ করতে পারেনি, আচ্ছা এখন যত ভর্তুকিমূলক ঋণ হোক বা সাবসিডি যুক্ত যাই স্কিম হোক, তারা যখন মনে করেন আমাদের দফতর থেকে পাস হয়ে গেলেও পরবর্তী সময় ব্যাংকে গিয়ে এটা মানে পজ হয়ে যায় বা ব্যাংক একটা নির্দিষ্ট সময়ের জন্য ওদেরকে লোন দেয় না বা কোনো স্কিমের বেনিফিট দেয় পয়লা না। আপনারা পাস করিয়া দিবা। হ্যাঁ, লাস্টে যাবে ব্যাংকে। আচ্ছা ও ব্যাংকও গেলে যদি কোনো সমস্যা থাকে এখানটা আলাদা। এটা আলাদা। এখন যদি আপনার সিবিল খারাপ হয়ে যায়, ও মনে কোথায় করেন কইরা সিবিল যদি খারাপ থাকে, আগে আপনি লোন নিয়েছেন সময় মতো, ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, ওই কেসে মনে করেন আপনি কিছু সময়ের জন্য আপনি লোনটা পাবেন না। আচ্ছা বা যাদের NPA আছে, নন পারফর্মিং অ্যাসেট, বা আগে কোনো সময় লোন নিয়েছিল
সময় মতো যত লোনের সংখ্যা বা যত ইন্টারেস্ট হয়েছে সেম অ্যামাউন্টটা সময় মতো দিতে পারেনি ব্যাংকে, নির্দিষ্ট কালের জন্য ব্যাংক ওদেরকে ব্ল্যাকলিস্ট করে দেয়। আপনার যতই স্টার্ট আপ থাকে, আপনি কোনো লোনের জন্য এই আপনার ক্রেডিট হিস্ট্রিটা খারাপ থাকলে পাবেন না। কিন্তু এমনি কোনো নাই না, এমনি কোনো এইভাবে কোনো বাধ্যতা নেই, সবাই নিতে পারে। বা কোনো টেকনিক্যাল কোনো পেপারের মধ্যে, যেমন আমরা বিগত দিনে দেখেছি যারা অ্যাপ্লাই করে, একটা টেকনিক্যাল কারণ থাকে জায়গা বা দোকান। কারণ সবার বিজনেস হয়তো বা নিজের জায়গাতে নেই বা নিজের দোকানে নেই, এটা যে কোনো, কিন্তু দোকান বেশিরভাগ মানুষের থাকে। দোকান যখন আপনি নিচ্ছেন, আপনি একটা রেন্ট এগ্রিমেন্ট বা লিজ এগ্রিমেন্ট যদি করেন, বা মনে করেন আপনি বাড়িতে করছেন, হতে পারে আপনার বাবার জায়গা বা স্বামীর জায়গা বা শ্বশুরের জায়গার মধ্যে, ওদের থেকে একটা লিজ এগ্রিমেন্ট বা এনওসি সার্টিফিকেট নিয়ে যখন অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু ওই রিজেক্টটা হয় না। বা আপনি যে কোনো লোন নিতে হলে এইভাবে ভর্তুকিমূলক যেটা লোন থাকে, যেটার মানে গ্যারেন্টি দফতর দেয়, একটা ডিপিআর বানাতে হয়, ডিটেইল প্রজেক্ট রিপোর্ট। তো এটার মধ্যে আপনার যে আইডিয়া বা চিন্তাধারা আছে বা বিজনেস প্ল্যানিং আছে, আপনি কত টাকা লোন নেবেন বা কি মেশিনারিজ নেবেন, আজকের দিনে আপনার ইনকামটা কত আছে, কত টাকা লোন নেওয়ার পরে আপনার কতটুকু বৃদ্ধি হবে, যে আপনি প্রোডাকশনটা বাড়াবেন, এই মার্কেটিংটা আপনি কোথায় করবেন। তা আপনার যদি নিজের ক্লিয়ার থাকে জিনিসটা, ব্যাংকে আপনি কনভিন্স করতে পারেন আপনি এইভাবে বিজনেসটা করবেন, প্ল্যানটা এইভাবে, নিশ্চয়ই পাবেন। কারণ ব্যাংক তো রয়েছেই দেওয়ার জন্য বা মানুষের জনগণের সেবার জন্য। কিন্তু এটা যদি আপনার নিজের কনফিডেন্সটা থাকে না, যে আমি আজকে 5 লক্ষ টাকা অ্যাপ্লাই করছি, ব্যাংক জিজ্ঞেস করলো কিসের জন্য, আপনি হয়তো বা কোনো ফুড প্রসেসিং এর জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু কালকে মনে করেন পোলাপানের শিক্ষার জন্য বা মেয়ের বিয়ের জন্য খরচ করে দিচ্ছেন, হ্যাঁ, ওই কেসে কিন্তু আপনি সময় মতো ঋণটাও দিতে পারবেন না, বা আপনি লাভবান হবেন না, বা যে সমাজের একটা আপনি মনে করেন সাপোর্ট করতে পারেন, নিজে একটা আত্মনির্ভর হতে পারার একটা সম্ভাবনা ছিল, ওই কেসে কিন্তু আপনি পারবেন না। এটা কিছু কারণের জন্য অনেক সময় রিজেক্ট হয়। সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত পাইবা, 10 লাখ পর্যন্ত সাবসিডি, তার উপরে কিন্তু আপনি লোন নিতে পারেন, লোনের কোনো ইয়ে নেই। 35% হিসাব, 35% হিসাবে 10 লাখ পর্যন্ত সাবসিডি। নগর পঞ্চায়েতের বাড়ে না, এটা সবের, নগর পঞ্চায়েত, এডিসি, গ্রাম অঞ্চল সবার জন্য। সবার লাগে। কিন্তু কেউ যদি আবার গ্রুপের থাকে, মনে করেন কোনো ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এফপিও বা এসএইচজি, ওই ক্ষেত্রে কিন্তু এই 10 লাখ সাবসিডি যেটা 3 কোটি পর্যন্ত যায়। এটা যেটা কমন ইনফ্রাস্ট্রাকচার যদি বানায়। আপনারা চিন্তা বন্ধু এটা শুনরা নি মনোযোগ দিয়া দাবুয়ে কিতা খান কইছেন, এগ্রিকালচারের লগে আমরা কৃষক যারা 3 কোটি নি হইলা। এটা যদি কমন ইনফ্রাস্ট্রাকচার বানায়, কেউ মনে করেন কোল্ড স্টোরেজ বানিয়েছে, যে একটা গ্রামের বা একটা গ্রুপের অনেকগুলো মানুষ এটা থেকে লাভবান হচ্ছে, ওই কেসে কিন্তু 3 কোটি সাবসিডি ভর্তুকি অতটুকু আপনি পেতে পারেন। তো এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার প্রজেক্ট, আপনার প্ল্যান কি, বা আজকের দিনে আপনি কতটুকু ইনকাম করছেন, বা আগামী দিনে আপনার প্রজেক্টেড গ্রোথ কতটুকু আপনি করতে পারবেন, কতটুকু লইয়া যায়। হ্যাঁ। তো আমরা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা স্যারের কাছ থেকে শুনলাম। আমরা দাবুয়ে খুব সুন্দর করিয়া বুঝাইছুন, ছুটত্ব নেই একদিনে তো দাবু আর 3 কোটির চিন্তা করিয়া লাভ হইতো। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা পয়লা ছুটত্ব নেই, আমরা মানুষের জীবন যেরকম পয়লা শিশু, এরপরে ধীরে ধীরে কিশোর, এরপরে আস্তে আস্তে যৌবন, এরপরে আস্তে আস্তে বার্ধক্য। আমাদের যে পিএমএজিপি স্কিমটা, ওইটার মাধ্যমে যে লোনটা দেওয়া হয়, এটাও কিন্তু এইভাবেই দেওয়া হয়, যে শিশু কিশোর 50-1 লাখ এইভাবেই দেওয়া হয় বিভিন্ন ইয়েতে। প্রথম ছোট অঙ্কে আপনি নিয়ে বিজনেসটা যত আছে এটার থেকে একটু বড় করে পরবর্তী সময় আরো বড়। তো আমরা দাবুর কাছ থেকে আজকে খুব মূল্যবান আলোচনা আমরা রাখলাম। আমরা শ্রোতা বন্ধুরা গান শুনতে শুনতে বাড়ি চাইলাম।